নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েটের প্রথম ভবনের উদ্বোধন করেন, যার নাম কর্তব্য ভবন, যার লক্ষ্য ভারতের প্রশাসনিক পরিকাঠামো আধুনিকীকরণ করা। কেন্দ্রীয় নগর বিষয়ক মন্ত্রী মনোহর লালও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নতুন ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী কর্তব্য পথে একটি জনসভায় ভাষণ দেন, যা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশ মন্ত্রণালয়ের নতুন ঠিকানা হবে। সরকারের উচ্চাভিলাষী সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের 10টি সিসিএস ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পটি 2027 সালের জুনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বিশ্রামগঞ্জের ঘটনা, বাংলা ভাষা ও চাকমা ঘাটের ঘটনা নিয়ে বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিক্রিয়ায় তিনি বিভিন্ন ঘটনাগুলো নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন। সোমবার গভীর রাতে তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে সংঘটিত এক দুর্ঘটনায় গাড়ি চালকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার প্রায় 6-7 ঘন্টা পর ওই গাড়ি চালকের মৃত্যু হয়। বাঁচতে চেয়েছিল ওই গাড়ি চালক। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি এই ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন। কেন সেটা হলো তা জানার জন্য আমি একটি কমিটি গঠন করে তদন্তের কথা বলেছি। যদি দেখা যায় এখানে কারোর অবহেলা আছে, তাহলে আমি বা আমার সরকার যা যা করার আছে তা করবে বলে তিনি জানান। আমি এটা নিয়ে খুবই উদ্বিগ্ন এবং কেন সেটা হলো আমি অলরেডি একটা তদন্ত কমিটি আমি বলেছি এটা তদন্তের সবাইকে আমাকে জানান এবং যদি দেখা যায় কারোর এখানে নেগলিজেন্সি আছে আমি ওনাকে এবং আমাদের সরকারের পক্ষ থেকে যথাযথ যা করার আমরা নিশ্চয়ই করবো। এদিকে বিশ্রামগঞ্জের ঘটনা নিয়ে এদিন প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সকলে সমাজের একটি অংশ। এখানে থানা আছে, আইন আছে, পুলিশ আছে। কারণ এ ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। তবে অনেকে এই ধরনের ঘটনাকে অন্য রং দেওয়ার চেষ্টা করে। আমি বলবো এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে। ঘটনার সাথে সাথে কিন্তু পুলিশ সেখানে পৌঁছে গেছে। যারা বাসে ছিল তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছে তা করা উচিত হয়নি বলে তিনি জানান। সবাই সমাজের একটা এবং অংশ এবং থানা আছে, পুলিশ আছে, আইন আছে এবং এইগুলো আছে কারণ এই ধরনের ঘটনা যে কোনো সময় হতেই পারে। তো হওয়ার সাথে সাথে এখন দেখতে হবে যে অ্যাকশন আছে এবং এটাকে অযথা অন্য রঙে এটাকে অনেকে চেষ্টা করে অন্য রঙে এটাকে রূপ দেওয়ার। আমি বলবো যে এর থেকে যেন বিরত থাকে। পুলিশের কাজ করেছে, ঘটনা হওয়ার সাথে সাথে কিন্তু সেখানে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন অলরেডি যে এখানে 144 জারি এখন এটাকে চেঞ্জ হয়েছে, তো সেইভাবে সেখানে জারি করেছে এবং পুলিশ কিন্তু চেষ্টা করেছে যে ওখানে যাতে যেটা হয়েছে এরকম হওয়া তো উচিত না, যে বিষয় হয়েছে সেটাও যেমন উচিত, আবার যারা পাশে ছিল তাদেরকেও যেভাবে আক্রমণ করা হয়েছে সেটাও উচিত। তো সেইগুলো নিশ্চয়ই তদন্তে বেরিয়ে আসবে এবং আইনের পদ্ধতি। অপরদিকে বাংলা ভাষা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এটা বলা সমস্যা এবং বোঝারও সমস্যা। বাঙালিও থাকবে, বাংলাও থাকবে। এটা নিয়ে যখনই কোনো কথা হয় তখন এটাকে নিয়ে নানাভাবে চেষ্টা করা হয় যাতে জল ঘোলা করা না হয়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো বলে মুখ্যমন্ত্রী জানান। বলার সমস্যা এবং বোঝারও সমস্যা, বাঙালিও থাকবে, বাংলাও থাকবে। কাজেই এটা আমার মনে হয় এটা নিয়েও যখনই কিছু একটা কথা হয় তখনই এটাকে নিয়ে একটা নানাভাবে চেষ্টা করা হয় যে এটা যাতে জল ঘোলা করা যায়। আমি মনে করি এগুলো নিয়ে অযথা কিছু না বললেই ভালো এবং আমরা আমাদের জায়গায় আছি, কোনো সমস্যা নেই। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় ডাকাতির ঘটনায় নিহত শান্তিরঞ্জন দাসের বাড়িতে বুধবার যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ধনপুর বিধানসভার বিধায়ক
বিন্দু দেবনাথ। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এই ধরনের ঘটনা সমাজের জন্য নিন্দনীয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত সাজার ব্যবস্থা করা হোক। রাজ্যের বুকে ফের ডাকাতির মতো নৃশংস ঘটনায় মৃত্যু বাড়ির মালিকের। গুরুতর আহত বাড়ির মালিকের স্ত্রী। চাঞ্চল্যকর ঘটনা সামনে আসে বুধবার সোনামুড়ার মেলাঘর কলমক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে। 3 জনকে জোর জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয় বলে ধারণা করা হচ্ছে। জানা যায়, মঙ্গলবার রাতে মেলাঘর কলমক্ষেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকার বাসিন্দা শান্তিরঞ্জন দাসের বাড়িতে ডাকাত দল হানা দেয়। প্রায় 10 থেকে 12 জনের ডাকাত দলের রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিককে হাত পা বেঁধে মেরে ফেলে এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায়। বুধবার সকালে ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ মহকুমা পুলিশ আধিকারিক। জানা যায়, ওই 2 বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন। তাদের 3 ছেলে, একজন টিএসআর এ কর্মরত, বাকি 2 ছেলে ব্যবসার কাজে আগরতলাতেই থাকেন। তারা একাই থাকেন ওই বাড়িতে। ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলার স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করেন তা যেন ছিনিয়ে না নিতে পারে। তারপর ওই ডাকাত দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেঁধে মেরে ফেলেন এবং তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করেন। ইতিমধ্যেই নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় এলাকাবাসী এই বিষয়ে এদিন সংবাদ মাধ্যমে অবগত করেন। রাত্রেবেলা কে বা কাহারা এই আক্রমণ করছে, তারা মারধর করছে, এমনকি মার্ডার হয়েছে। আমি এটা শুনে আমি তড়িঘড়ি করে আমি আয়া দেখি শান্তি দাসের বউ রাস্তার ধারে, পাশের বাড়ি, রাস্তার ধারের গাড়ার মধ্যে পড়ে আছে। তারপরে আমরা কয়েকজন মিলে ওনাকে মেলাঘর হসপিটালে আমরা নিয়ে যাই। হ্যাঁ, হসপিটালে নিয়ে যাওয়ার পরে মেলাঘর থানা থেকে স্টাফ গিয়েছে। যাওয়ার পরে ওই নমিতা দাস নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছে যে গতকালকে রাত্রে তাদের বাড়িতে 10 থেকে 12 জন ছেলে তাদের বাড়িতে এসে তাদের উপরে আক্রমণ করেছে এবং কি তাদের হাতে ছুরি ছিল এবং কি নমিতা দাসের স্বামী শান্তিরঞ্জন দাসকে মার্ডার করেছে। এবং কি আমরা জানার চেষ্টা করেছি, থানার বড়বাবু সহকারে জানার চেষ্টা করেছে নমিতা দাসের মুখ থেকে যে কারা ওই ছেলে। নমিতা দাস যতটুকু পেরেছে, কারণ অসুস্থ মানুষ, খুব সিরিয়াস কন্ডিশনে আছে, যতটুকু পারেছে উনি ওনার নিজের মুখে স্বীকারোক্তি দিয়ে গেছেন। ওই স্বীকারোক্তির ভিতরে আমরা পেয়েছি যে কাঠালিয়া মুড়ার দুলাল মিয়ার ছেলে, জরিনা বিবির ছেলে এবং কি মুকবুল মিয়ার ছেলে, তাদের নাম বলতে পারেছে। আর আরও লোক আছে, কিন্তু এমন শারীরিক অসুস্থ নমিতা দাসের আর কোনো নাম উনি বলতে পারেনি, শারীরিক অসুস্থ এই কারণে। আরও লোক আছে, নমিতা দাস নিজে বলেছে আরও লোক আছে তাদের পেছনে, 10-12 জন লোক তাদের বাড়ির মধ্যে এসেছে। সচেতন মহলের মতে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে মানুষের নিরাপত্তা ব্যবস্থা। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানায় পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে। আটক করা 3 জনকে জোর জিজ্ঞাসাবাদের পরই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয়। এদিকে সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় ডাকাতির ঘটনায় নিহত হওয়া শান্তিরঞ্জন দাসের বাড়িতে এদিন যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ। ঘটনার পরিপ্রেক্ষিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, এই ধরনের ঘটনা সমাজের জন্য নিন্দনীয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত সাজার ব্যবস্থা করা হোক। জনগণ প্রশাসনের পাশে রয়েছে। পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে। আমার যদি কোনো বাড়ির ভিতরে যদি মানুষ নিরাপদ না থাকে, তো সেটা পুলিশকে ভাবতে হবে। আর পুলিশকে আমি প্রশাসনকে অনুরোধ করব, আমরা সাধারণ নাগরিক হিসেবে আপনাদের পাশে রয়েছি। আপনাদের পুলিশ ফ্রেন্ড তৈরি করুন, আমাদের সহযোগিতা নিন, 100% আমরা সহযোগিতা করবো আপনাদেরকে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
সতর্ক হন, আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন? তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি-রেরার রেজিস্ট্রেশন আছে কিনা। এখনো পর্যন্ত টি-রেরা 203টি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে। বিগত কয়েক বছরে 33 জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি-রেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন, যার মধ্যে 31টি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি-রেরা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর ফিরে এলাম সংবাদে। বহু পুরনো মানহানি মামলার স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসার এমপি এমএলএ আদালত কংগ্রেস সাংসদদের জামিনের আর্জি মঞ্জুর করে। জামিন পেতে এদিন আদালতে সশরীরে হাজির হয়েছেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে এক জনসভায় অমিত শাহের বিরুদ্ধে বেফাঁস মন্তব্যের জোরে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন প্রতাপ কুমার নামে এক ব্যক্তি। এই মামলায় একাধিকবার রাহুলকে সমন পাঠানো হলেও হাজির হননি তিনি। এই পরিস্থিতিতে গত 27শে ফেব্রুয়ারি রাহুলের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত। এর পাল্টা হাইকোর্টে আবেদন জানান রাহুল। এরপর ঝাড়খণ্ড হাইকোর্ট 6ই আগস্ট পর্যন্ত এই মামলায় রাহুলের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। শর্ত ছিল রাহুলকে আদালতে উপস্থিত হতে হবে। বুধবার ঝাড়খণ্ডের চাইবাসা আদালতে হাজির হন রাহুল গান্ধী। এরপর তার জামিনের আর্জি মঞ্জুর করা হয়। রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বুধবার মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, সংখ্যাগরিষ্ঠের মতকে স্বীকৃতি দিয়ে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রেপো রেট 5.5% থাকছে। ফলে রেপো রেট কমলে বাড়ি গাড়ির ইএমআই কমার যে আশা করেছিলেন মধ্যবিত্তরা, সে সম্ভাবনায় আপাতত দাঁড়ি পড়ল। গত জুন মাসে মুদ্রানীতির বৈঠকে 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাংক, যার জেরে রেপো রেট এবার দাঁড়ায় 5.5%। তার আগে অবশ্য ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাংক। এভাবে 100 বেসিস পয়েন্টে রেপো রেট কমানোর ফলে আরবিআই এর ক্যাশ রিজার্ভ রেট কমে আসে 3%। 14 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে এদের বিরুদ্ধে বুধবার তাদের গ্রেপ্তারের পাশাপাশি দুটি নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। ধৃত 14 জন মৎস্যজীবী তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গেছে তাদের মধ্যে 10 জনের একটি দল পম্বন বন্দর থেকে রওনা হয়েছিল। তারা কারপিট্টির কাছে মাছ ধরছিলেন, তখনই আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে শ্রীলঙ্কা নৌবাহিনী। অন্য 4 জনের দলটিকে গ্রেপ্তার করা হয় কাচ্চিথিভু দ্বীপের কাছ থেকে। একই অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রাজ্যের ট্রাফিক প্রশাসনের অব্যবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারণ। স্থানীয়দের মতে প্রায় প্রতিদিনই সকালের দিকে কয়েক ঘন্টা যানজট লেগে থাকে জিবি হাসপাতালে যাওয়ার পথে ইন্দ্রনগর ব্রিজ এলাকায়। এই যানজটের ফলে সঠিক সময়ে স্কুলে ও অফিসে যেতে পারে না ছাত্রছাত্রী থেকে শুরু করে অফিস কর্মীরা। এমনকি রোগীদেরও হাসপাতালে নিতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। অভিযোগ, কোনোদিনই এখানে ট্রাফিক পুলিশ দেখতে পায়নি সাধারণ মানুষ। প্রতিদিন যেখানে যানজট লেগে থাকায় ট্রাফিক পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। এরা সেখানে ট্রাফিক পরিষেবার দাবি জানিয়েছে। একটা দিন মিস যায় না, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে। আপনার কি কি অসুবিধা পড়তে হয়? হ্যাঁ, অসুবিধা কি কি পড়তে হয়? আমরা যাতায়াত অসুবিধা মানুষের টাকা না, গাড়ি ঘোড়া দামিও টাকা, স্কুল ছাত্র আর হসপিটালের যাওয়ার রাস্তা তো এদিকে অনেক আছে। টাকা গাড়ি রোগী জমা গাড়ি 8 টাকা, এটা আমার নামের লেগে। কোন জায়গা এটা? এই জায়গাটার নাম কোথায়? ইন্দ্রনগর। ফের গোপন সংবাদের ভিত্তিতে এক মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে 21 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে আমতলী থানার পুলিশ। এর সঙ্গে ওই মহিলাকেও আটক করা হয়েছে। জানা গেছে, আমতলী থানায় গোপন সূত্রে খবর আসে যে মতিনগর এলাকায় মিনা বেগম নামে এক মহিলার বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। সাথে সাথে পুলিশ ওই মহিলার বাড়িতে অভিযান চালায়। অভিযানে গিয়ে 21 গ্রাম ব্রাউন সুগার সহ মহিলাকে আটক করে আমতলী থানার পুলিশ। বুধবার পুলিশ রিমান্ড চেয়ে তাকে আদালতে তোলা হয় বলে জানান আমতলী থানার ওসি পরিতোষ দাস। গতকালকে আমরা একটা সিক্রেট ইনফরমেশন পাই যে মতিনগর মিনা বেগমের বাড়িতে কিছু ড্রাগস মজুদ আছে। এই খবরের ভিত্তিতে আমতলী থানার অফিসার সহ টিএসআর এবং ওমেন কনস্টেবল তার বাড়িতে রেড করার পর তার বাড়ি থেকে ব্রাউন সুগার আমরা 2টি উদ্ধার করি, 2টি সেভেনের কেস উদ্ধার করি। অনুমান 21 গ্রামের মতো হবে। এই ভিত্তিতে আমরা একটা মামলা নিয়েছি, ডিপিএস একটা মামলা নিয়েছি, যার নাম্বার হলো 76/2025 21B 2529 অফ NDPS অ্যাক্ট। আজকে মহিলাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব এবং তার সঙ্গে আরেকজন যুক্ত আছে যে সোহাগ মিয়া, তার বাড়ি গাবর্দি। তারা এই ব্যবসার সঙ্গে জড়িত, অনেকদিন ধরে তারা এই ব্যবসাটা করছে। বাজার মূল্য অনুমানিক 1 লক্ষ টাকা। 6ই আগস্ট হিরোশিমা দিবস। 1945 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্তির পথে আমেরিকা জাপানের হিরোশিমা শহরে আণবিক বোমা বিস্ফোরণ ঘটায়। 9ই আগস্ট আবার জাপানের আরেকটি শহর নাগাসাকিতেও আণবিক বোমা ফেলে ধ্বংসলীলা চালায় তারা। এই দুই বোমা বিস্ফোরণে তাৎক্ষণিক মৃত্যু ছাড়াও রেডিয়েশনে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়। মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা বিরোধী এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ নিন্দায় ফেটে পড়ে। তখন থেকেই 6ই আগস্ট বিশ্বব্যাপী হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। ASUCI এবছরও এই দিনটি মার্কিন সাম্রাজ্যবাদের মানব সভ্যতা ধ্বংসকারী এই অপরাধের বিরুদ্ধে এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে হিরোশিমা দিবস হিসেবে পালন করে। বুধবার তারা বটতলায় একটি যুদ্ধবিরোধী ধর্ণা সংগঠিত করে। দলের জনৈক নেতা এ বিষয়ে জানান। 6ই আগস্ট 1945 এটা সারা পৃথিবীর সাধারণ মানুষের কাছে অত্যন্ত দুঃখজনক দিক। আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে শেষ হবার পথে উনিশশো সালের মে মাসে বিশ্বত্রাস ফ্যাসিস্ট হিটলারের বাহিনী সোভিয়েত বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। জাপান আত্মসমর্পণের পথে এই সময়ে আমেরিকান সাম্রাজ্যবাদ পৃথিবীর বুকে প্রথম অ্যাটম বোম ফেলল হিরোশিমাতে 6ই আগস্ট এবং 9ই আগস্ট নাগাসাকিতে অ্যাটম বোম ফেলেছে। এবং এই অ্যাটম বোমের ফলে হাজার হাজার মানুষ তৎক্ষণাৎ মারা গেলেও তার যে রেডিয়েশনের ফলে সেই জেনারেশন আপনার জেনারেশন লক্ষ লক্ষ মানুষ ভুগছে। এই যে
যে পরিচিত আক্রমণের বিরুদ্ধে তখন থেকে সারা দেশের শুভবুদ্ধি, সারা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই হিরোশিমা দিবস হিসাবে যুদ্ধবিরতি শান্তি চাই, এই দাবিতে সারা বিশ্বব্যাপী এই 6 আগস্ট পালন করে আসছে। নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে এক চোর এবং নির্মাণ সামগ্রী ক্রয় করা দোকান মালিককে গ্রেপ্তার করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি সুব্রত দেবনাথ বুধবার জানিয়েছে, গত 2রা আগস্ট রাজধানীর প্রান্তিক ক্লাব সংলগ্ন জনৈক তমাল সাহার বাড়ি থেকে নির্মাণ সামগ্রী চুরি হয়। কপার তার সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায় চোর। পরবর্তী সময়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তার ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চোরের খোঁজে সন্ধান শুরু করে। বুধবার ভোর নাগাদ রাজধানীর মহারাজগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে অভিযুক্ত চোরকে আটক করা হয়। সে স্বীকার করেছে চুরি যাওয়া সামগ্রীগুলো সে ভাঙাচোরা দোকানে বিক্রি করেছে। তার বক্তব্য অনুসারে ওই দোকানে গিয়ে দোকান মালিক বিশ্বজিৎ মালাকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ড নিয়ে অন্যান্য চুরি কাণ্ডের তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক। গত 2 তারিখ মিডনাইটে আমাদের প্রান্তিক ক্লাবের কাছাকাছি তমাল শাহ ওর বাড়িতে একটা নিউ কনস্ট্রাকশন করেছিল। তো গভীর রাত্রে নিউ কনস্ট্রাকশন থেকে উপরে উঠে তার 9 কয়েল তার ছিল, 2 mm কপার তার এবং অনেকগুলো ট্যাপ স্যানিটারি আইটেম এগুলো চুরি হয়ে গেছিলো। আমরা এই অভিযোগগুলো আমরা একটা স্পেসিফিক কেস নিয়ে কেসটা তদন্ত করার জন্য আমি আমাদের মালদন্দ বাজার ওসি কৃষ্ণ দেবনাথকে কেসটা দিই। তো কেস তারপর তদন্ত করার সময় আমরা সিসিটিভি ফুটেজগুলো কালেকশন করা হয়। তো সিসিটিভি ফুটেজে কালেকশন করে বলে আমাদের যে ফুটেজটা পেয়েছি, ফুটেজটা পেয়ে চুরিগুলো তো ক্লিয়ার ছিল না, হ্যাঁ হালকা ভিজিবল। তারপরে আমরা করে চুরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। আজকে ভোরবেলা তাকে চুরকে আমরা তাকে অ্যারেস্ট করি। তারপর তাকে বিগত 3 মাস ধরে কৈলাসহর মহকুমার আশাকর্মীরা বেতন না পাওয়ায় বুধবার ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করে। এদিন আশাকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে 5 দফা দাবিতে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরদোষেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে আশাকর্মীরা। কৈলাসহর মহকুমার আশাকর্মী ঐক্যমঞ্চের পক্ষ থেকে বুধবার 5 দফা দাবিতে ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সরসেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন শেষে আশাকর্মী ঐক্যমঞ্চের পক্ষে পিয়ালি চক্রবর্তী জানান যে বিগত 3 মাস ধরে আশাকর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। তাদের দাবি অবিলম্বে বকেয়া মাসিক ভাতা সহ প্রতি মাসে নিয়মিতভাবে ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারের ঘোষিত 1000 টাকা প্রতি মাসে প্রদান করতে হবে এবং বকেয়া জমাকৃত টাকা এককালীন মিটিয়ে দিতে হবে। বকেয়া 33% ও 100% ইনসেন্টিভ অবিলম্বে প্রদান করতে হবে। কোভিডকালীন সময়ে বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরণের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশাকর্মীদের নিয়মিত করতে হবে এবং 18,000 টাকা মাসিক বেতন ভাতা প্রদান করতে হবে। মূলত এই 5 দফা দাবিতে আশাকর্মীরা ঊনকোটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সরসেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সরসেন্দু চাকমা আশাকর্মীদের জানান যে আগামী সোমবার আশাকর্মীদের বেতন দেওয়া হবে এবং বাকি দাবিগুলো উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেবেন। আগামী সোমবার বেতন না দিলে আশাকর্মীরা কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করবে বলেও জানায় আশাকর্মীরা। মাসিক বেতন পাওয়ার জন্য আশাকর্মীরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করার পূর্বে দপ্তরের অন্যান্য আধিকারিকদের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলেও জানান আশাকর্মীরা। আশাকর্মী ঐক্য মঞ্চ থেকে সিএমও স্যারের কাছে আমরা ডেপুটেশন দিছি। বিষয়টা হয়েছে 5 দফা দাবির ভিত্তিতে। তো 5 দফা দাবিটা হয়েছে আমরা বিগত আজকে 2 মাস গিয়া 3 মাসে পড়ছে আমরা অনারিয়াম বন্ধ। এরপরে হয়েছে আমরা যে রাজ্য সরকার 2022-এ 1000 টাকা করে আমরা বাড়াইছে। এই টাকাটা আমরা মাত্র 6 মাসের পাইছি, আর পাইছি না। এটা জমছে 14,000 টাকা। এরপরে আমরা যে আধার কার্ডের কাজ করছি এবং স্মার্ট কার্ডের কাজ করছি, আইজ অবধি কোভিডকালীন সময়ে যে এত পরিশ্রম করছি, আইজ অবধি আমরা এই সমস্ত কোনো টাকা পয়সা পাইছি না। তো আমরা 5 নম্বর দাবি
লাস্ট যেটা এটা হইছে আমরা আজকে কাজ করতেছি 2008-এর 22 সেপ্টেম্বরের 22 তারিখ আমরা ঢুকছিলাম। 2008-এর সেপ্টেম্বরের 22 তারিখ আমরা ঢুকছিলাম এই আশাকর্মী হিসাবে, কিন্তু আজকে বিগত 17 বছর পূর্ণ হইয়া 18 বছরে পা দিব। আমরা কোনো বেতন টেতন কিচ্ছু নাই, এই অনারিয়ামের মধ্যে দিয়ে আমরা কাজ করে যেতেছি, কিন্তু সরকার আমরার দিকে কোনো পদক্ষেপ নিতেছে না। তো আমরার বিগত দাবি হইল যে আমরা 17-18 বছর ধরে কাজ করতেছি, আমরা ন্যূনতম যাতে 18,000 টাকা করে একটা মজুরি প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে। সোমবার গভীর রাতে তেলিয়ামুড়ার চাকমাঘাটে দশদা কাঞ্চনপুর এলাকায় লরি চালক মিহিরলাল দেবনাথের সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়। দীর্ঘ 5 থেকে 6 ঘন্টা লড়াই করে জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার নগ্ন চিত্র ফুটে উঠেছে সম্পূর্ণভাবে, এমনটাই অভিযোগ। এরই প্রতিবাদে ও প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার কালো ব্যাজ ধারণ করে এক মৌন মিছিল সংগঠিত হয় তেলিয়ামুড়া শহরে। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিল থেকে মিহিরের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। অন্যদিকে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চাকমাঘাটে অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। মূলত তাদের দাবি হলো লরি চালক মিহিরলাল দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত। পরে প্রশাসনিক আশ্বাসে প্রায় 2 ঘন্টা পর মুক্ত হয় জাতীয় সড়ক। যে এখানে আমাদের যে পথ অবরোধ করার উদ্দেশ্যটা হলো, গত 5 তারিখে এই রাত্রে 2:30টার দিকে আমাদের এই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হয়। 2:30টার দিকে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার সত্ত্বে এলাকাবাসী, এখানকার লোকাল যারা শব্দ পেয়েছে বিকট, এই শব্দর কারণে তারা এসছে টিএসআর ক্যাম্পের থেকে টিএসআর জওয়ানেরও আসছে। আসার পরে হেল্পে তারা অনেকটাই হেল্প করছেন। তারপরে ফায়ার ব্রিগেডে খবর দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের তরফ থেকে 2-3 জন লোক আসছে, কিন্তু তাদের যে এখানে যে ভূমিকা হ্যারাসমেন্ট করা এই কাজটা আমাদের এখানকার এলাকাবাসী এবং আমাদের সমস্ত মানুষের নজরে এটা একদম প্রশাসনিক দুর্বলতার শিকার আমরা দেখছি। কারণ এখানে লোহা কাটার জায়গা গাছ কাটার মেশিন একটা নিয়ে আসছে, তাও কিছু সেই মেশিনটা স্টার্ট হচ্ছে না। তার মধ্যে একটা ট্যাংয়ের কোনো সুব্যবস্থা নাই আমাদের এখানে, নাই একটা টুসিংয়ের কোনো ব্যবস্থা। বর্তমানে উনি ড্রাইভারটা 5 থেকে 6 ঘন্টা উনি স্টিয়ারিং এর এই চিপাতে উনি ফেসে আসছিলেন। উনি সমস্ত কথাবার্তা উনি বলেছেন যে ভাই আমাকে এই সিস্টেমে করে, ভিতর থেকে বলছে যে এই সিস্টেম করো, তাইলে ভাই আমি বাঁচতে পারবো বা আমাকে উদ্ধার করতে পারবো, আমি বাঁচতে চাই। কিন্তু প্রশাসনের দুর্বলতা, কোনো সময় যে কোন দিকে কি করতে হয়, তারা বলছে যে আমাদের কাছে কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। চিনি বাগান নাকা পয়েন্টে সাফল্য পেল কৈলাসহর থানার পুলিশ। পাচার রুখে উদ্ধার করল 20 লক্ষ টাকার বার্মিজ সিগারেট। বুধবার ধর্মনগর থেকে কৈলাসহরের দিকে আসা একটি বোলেরো গাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট। গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ গাড়িটিকে আটক করে এবং তল্লাশির সময় উদ্ধার হয় 39টি কার্টুন ভর্তি বার্মিজ সিগারেট, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা হবে। গাড়ির চালক সুদীপ নাথকেও আটক করেছে পুলিশ। কৈলাসহর থানার অফিসার ইনচার্জ তাপস মালাকার বলেন, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি এই বার্মিজ সিগারেটগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। আমরা গাড়ি ও চালককে আটক করেছি বলে তিনি জানান। যে আমাদের একটা নাকা পয়েন্ট আছে,
ওইখানে আমরা 24/7 আমরা চেকিং করি। তো সেই চেকিং এরিয়াতে আমরা আজকে যখন একটা গাড়ি আসছে, আমরা নাকা তখন ক্লোজ ছিল, একটা বোলেরো গাড়ি যার নাম্বার TR02F0799, ওই গাড়িটি আমরা ডিটেইন করি। ডিটেইন করার পরে চেকিং করে দেখে ওটার মধ্যে প্রায় 39টা কার্টুনে 3,90,000 এটা বার্মিজ সিগারেট বলে যেটা, ওইটা আমরা পেয়েছি। আর এখানে আমাদের সঙ্গে অনেক সময় BSF এর যে ব্রাঞ্চের তারাও থাকে, তারা অবজারভেশন করার জন্য আজকে ওরা ছিল। তো এগুলো আমরা থানাতে নিয়ে এসেছি এবং গাড়ি চালককেও থানাতে নিয়ে এসেছি। আমরা যে আইনি প্রক্রিয়া ওটা এখন চলছে। কৈলাসহর শহরে একসাথে 3টি স্কুলে চুরি। রাতের অন্ধকারে বনিদি স্কুলগুলোতে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুলে। তদন্তে কৈলাসহর থানার পুলিশ। ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহর শহরে একসাথে 3টি স্কুলে চুরি। খোদ শহরের উপকণ্ঠে রাতের অন্ধকারে বনিদি স্কুলগুলোতে চুরির ঘটনায় শহর জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান তথা আশ্রম স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুলে। তদন্তে কৈলাসহর থানার পুলিশ। চুরিকাণ্ডের ব্যাপারে আশ্রম স্কুলের প্রধান শিক্ষক অসীম চক্রবর্তী জানান যে বুধবার সকালবেলা স্কুলের এক স্টাফ থেকে ফোন পেয়ে স্কুলে এসে দেখতে পান যে স্কুলের মূল গেটের তালা ভাঙা এবং স্কুলের অফিস রুমের সমস্ত আলমারি ভাঙা এবং ক্যাশ সেকশনের দরজার তালা ভাঙা ও লকারও ভাঙা। সাথে সাথে কৈলাসহর থানায় খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ স্কুলে এসে ঘটনার যাবতীয় খোঁজ খবর নিয়েছেন। প্রাথমিকভাবে জানা যায় যে স্কুলের অফিস রুমের আলমারি ভেঙে গুরুত্বপূর্ণ কিছু নথি সহ কাগজপত্র নিয়ে যায় চোরেরা। আজকে সকালে আমাদের স্কুলেরই গ্রুপ ডি একজন, ও আমাকে ফোন করলো যে স্যার আমি স্কুলে তো লাইটটা অফ করতে এসেছিলাম, হঠাৎ দেখি বাইরের তালাটাও ভাঙা, অফিস রুমের তালাটাও ভাঙা। তো আমি তো মানে এরপরে দেখলাম দরজাটা খোলা ছিল, যে অনেকগুলি মানে আমাদের যে গর্জেস ফর্জেস আছে এগুলি সবগুলি ভাঙা। তো এখানে অবশ্য আমাদের কম্পিউটার যেগুলি আছে ওগুলি তারা নেয়নি। আর আমাদের একটা কেসের একটা ইয়ে আছে, ওটা ট্রাই করেছে ভাঙার, কিন্তু ভাঙতে পারেনি। হয়তো এটা মানে সেটা ভাঙলে আমাদের অনেক সমস্যা হতো। আর এখন তো কাগজপত্র আমরা তো দেখিনি, পুলিশরা এসে দেখবেন তারা আর প্রশাসন আমরা, তারপর আমরা দেখবো কোনো কাগজপত্র কিছু মিসিং হয়েছে কিনা। শহর এলাকায় অবস্থিত রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, রাধাকিশোর ইনস্টিটিউট এবং শ্রীরামপুর স্কুলে চুরির ঘটনায় গোটা শহর এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে। এভাবে শহরের উপকণ্ঠে বনিদি স্কুলগুলোতে চোরেরা চুরিকাণ্ড করায় পুলিশের ভূমিকা নিয়েও কৈলাসহরবাসীর মধ্যে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। শহরবাসীর অভিমত, রাতে পুলিশের পেট্রোলিং থাকলে এরকম ঘটনা ঘটতো না। ব্যুরো রিপোর্ট, AKV টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন AKV টিভির পর্দায়। নমস্কার।